এই মতিঝিলের কৃতি সন্তান হাঁটি হাঁটি পা পা করে আজকে যে মহানগরের আহ্বায়ক হয়েছেন, এলাকার প্রিয় সন্তান দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম বন্ধু, উপস্থিত আছেন আমাদের মতিঝিলের গর্ব সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস, উপস্থিত আছেন এই কিছুক্ষণ আগে 31 দফার আলোকে যিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের মাঝে উপস্থাপন করলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আফরোজা আব্বাস এবং এই ঢাকা মহানগর দক্ষিণের আরেকজন উদীয়মান নেতা যার বাবা একসময় এই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তার সুযোগ্য সন্তান তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব মহানগর দক্ষিণ বিএনপি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের আগত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন এবং যে কারণে আজকের এই সভা সে 31 দফা সম্পর্কে শুনেছেন, তা আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এটাই বলবো, এমন একটা সময় আমরা পার করছি যে সময়টা রাষ্ট্রের জন্য, বিএনপির জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। অবহেলা বা হেলায় সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের নেই। আমরা জানি যে বিএনপির জন্মই হয়েছিল সকল ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা। বিএনপির জন্মই দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই কারণে তাই আজকে এখন পর্যন্ত কিন্তু আপনারা যে যাই মনে করেন, গণতন্ত্র কিন্তু আমরা এখনো ফিরে পাই নাই। আর যে পর্যন্ত মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, মানুষের হারিয়ে যাওয়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে যে পর্যন্ত ফিরিয়ে দিতে না পারব, সেই পর্যন্ত আমাদের স্বাধীনতাও নিশ্চিত নয়। তো সেই কারণে বলবো, আমরা যারা বিএনপি করি, বিএনপি একটি আদর্শের দল, বিএনপি একটি রাজনীতি, পরিষ্কার একটা রাজনীতি নিয়ে বিএনপির জন্ম হয়েছে এবং সেই রাজনীতিটা এই দেশের জনগণ গ্রহণ করেছে বলেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হলো বিএনপি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখনো এই বিএনপির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এই দেশের এখন যার জনপ্রিয়তায় অনেকে হিংসা করেন, সেই আমাদের জনপ্রিয় নেতা হলো পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জননেতা তারেক রহমান। এবং এইটার কারণটা একটাই, এটা আইন করে জিয়া রহমানের জনপ্রিয় আনতে হয় নাই, আইন করে বেগম খালেদা জিয়ার জনপ্রিয় আনতে হয় নাই, আইন করে তারেক রহমানের জনপ্রিয়তা আনতে হয় নাই। সঠিক নেতৃত্ব, সঠিক রাজনীতি আজকে বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এবং জনগণের কাছে মাত্র কয়েক বছর আগেও এই শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেকে অনেক বড় অনেক কিছু, যারা এই তারেক রহমানকে গণাই ধরতে চান নাই, তারেক রহমান সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু আজকে বাস্তবতার নিরিখে এটাই প্রমাণিত যে তারেক রহমান এই কত বছরে তার নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতা নয়, তিনি আজকে জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাহলে জনগণের ভোটে অবশ্যই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এবং সেই কারণেই ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চলছে। কি কারণে ষড়যন্ত্র? ওই যে একটাই, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তান পালিয়ে গিয়েছিল। সেই সময় দেশের ডাকে নিজের চিন্তা না করে, পরিবারের চিন্তা না করে সেদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল শহীদ জিয়ার। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। সভাপত বন্ধুগণ, আজকে একটি এমন জায়গায় আজকের এই সভা হচ্ছে, আমার জন্য এটা একটা ঐতিহাসিক। আমার রাজনৈতিক জীবনে যখন স্কুল লাইনে পড়ি পাকিস্তান আমলে, আমার রাজনৈতিক জীবনে প্রথম জনসভায় বক্তৃতা দেই আমি এই মাঠে। কাজে এটা আমার এই মতিঝিল এলাকা অনেক কিছু চোখের সামনে ভাসে, যে কি কারণে আমরা সেই সময় মুক্তিযুদ্ধ গেলাম, মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে কিভাবে সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। আমি বিস্তর বলতে চাই না। এবং সেই স্বপ্ন ধূলিসাৎ করার পরে আবার ৭৫-এ কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব ঘটল। এবং জিয়া রহমান এসে এই দেশে, যে দেশের মানুষ স্বাধীনতার পরে না খেয়ে মারা গিয়েছে, আজকে মাহাদি আমিন জিয়া রহমান সম্পর্কে বেশ কয়েকটি কথা বলেছেন, যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে এই দেশের প্রথম প্রধান সংস্কারক হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব নেয় তখন এই দেশ চলছিল না, মানুষ খাবার পাচ্ছিল না, পরনে কাপড় ছিল না, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না, কাউন্টার হচ্ছিল। এই যে পুলিশ, তাদেরকে হাফ প্যান্ট পরে লাঠি হাতে ধরে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না, কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না, আওয়ামী লীগের লুটতরাজের কারণে। কিন্তু শেখ জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে ২ বছরের মাথায় সেই দেশের মানুষকে জিয়া রহমান খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন, এই দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, বিশ্ববিদ্যালয় সহ কলেজ স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। এবং তিনি যে কথা বলেছিলেন তার কথা অনেকে টুইস্ট করতে চায়। বলেছিলেন মানি ইজ নো প্রবলেম,
কথাটা তো সত্য। আজকেও যেমনি টাকা কোনো সমস্যা না, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি লুটপাট বন্ধ করা যায়, যদি চুরি হাইজ্যাক বন্ধ করা যায়, তাহলে যে টাকা বাংলাদেশে আছে সেই টাকা দিয়ে এই দেশের মানুষ অনেক শান্তিতে অনেক ভালোভাবে চলতে পারে। সেই সময় অবস্থা ছিল লুটপাট, নির্যাতন, সেটাই ছিল সেই সময়। আমরা দেখেছি পল্টনে মাওলানা ভাসানী দাঁড়িয়ে বলেছিলেন, মুজিব, তোমার ছাত্রলীগ, যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলল। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, আমার নেতা কর্মীরা এত কষ্ট করেছে, এত জেল খেটেছে, না হলে কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, দেশও খায় ফেলছে, শেখ মুজিবরাও খায় ফেলছে। আজকে যারা আওয়ামী লীগ আর বিএনপি কে মিলাতে চান, তাদেরকে বলি, গত 15 থেকে 17টা বছর এই বিএনপির নেতা কর্মীরা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে নাই। বিএনপির নেতা কর্মীদের বাড়ি ঘর দখল করেছে আওয়ামী লীগাররা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে আওয়ামী লীগাররা। এই যে মতিঝিল কলোনি আছে, চাকরি যারা করেন বিএনপি করার কারণে অনেকের চাকরি খেয়ে ফেলেছে। আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না এই পড়াশোনার জন্য। যারা পাশ করে বেরোছে শুধুমাত্র ছাত্রদল করার কারণে তারা কোথাও কোনো চাকরি পায় নাই। যে কারণে ভয়ে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছিলেন, যদি এই রকম কোনো পরিবর্তন হয়, এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে। এবং ঘটনা কিন্তু ঠিক, মারাও যেত। এত অত্যাচার করার পরে এই যে আমাদের ছাত্র দলের ছেলেদেরকে যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটার জন্য অবশ্যই আমাদের বুকে সবার আগুন জ্বলে। সেই আগুনে আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন, এক ঘোষণার মধ্যে বলেছেন, আপনার সব কিছু দখল হয়ে গেল, এই মুহূর্তে আপনার কোনো কিছু ফিরিয়ে আনার জন্য যাবেন না, যাতে দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। যে পুলিশ আমার নেতা কর্মীদেরকে গুলি করে মেরেছে, এই পুলিশ যখন থানা ছেড়ে চলে গেছে, এই থানার দায়িত্ব নিয়েছে আমাদের নেতা কর্মীরা। তারপরে 3-4 দিন পরে পুলিশদের দায়িত্ব যখন দিয়েছে থানায়, পুলিশ থানায় যাইতে ভয় পায়। আমাদের নেতা কর্মীরা, সেই পুলিশ, যে পুলিশ গুলি করে আমাদের কর্মীদের হত্যা করেছে, আমাদেরকে আহত করেছে, এই মির্জা আব্বাসের মিছিলে 6 থেকে 7 জনকে হত্যা করেছে, সেই পুলিশদেরকে আমরা পাহারা দিয়েছি। এটাই হলো বিএনপি, এটাই হলো নেতা তারেক রহমান। তার এক নির্দেশে টোটাল দেশ শান্ত হয়ে গেছে। তাই ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি 2টা ভাগে বিভক্ত। এর মাঝামাঝি কোনো কিছু নাই। একটা হলো আধিপত্যবাদী ওই ভারতের পক্ষে আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেন, সেই আধিপত্যবাদের পক্ষের রাজনীতির স্রোতধারা। আরেকটি হল বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ধারা।
এই দুইটা ধারার বাইরে কোনো ধারা নাই। তাই পরিষ্কার, আজকের এই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি যারা করেন তাদেরকে মেরে ফেলতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখনো বলেন অনেকে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবো, তাহলে এই নির্বাচন যত পিছানো যায়। আগেও হাসিনা বলেছিল নির্বাচন কার জন্য দেব, ওই তারেক আইসা দেশ চালাবে সেটার জন্য। কাজে এইখানেই হলো ষড়যন্ত্র। যারা নির্বাচন পেছাতে চায়, যারা জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চায়, তারা এই দেশের জন্য রাজনীতি করে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ বহুবার বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান নিয়ে নেন, বেগম খালেদা জিয়া রাজি হয় নাই। যদি বিএনপি চাইতো এই 5ই আগস্টের পরিবর্তনের পরে, যেটা অন্যান্য রাজনৈতিক দল চেয়েছিল, তাহলে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যেতে পারত। কিন্তু বিএনপি জনগণকে ক্ষমতায়িত করতে চায়, জনগণের ভোটে নির্বাচিত হতে চায়। তাই সেটার জন্য আমরা নির্বাচন চাই। যারা নির্বাচনে ভয় পায় নিশ্চয়ই জনগণ তাদেরকে ভালোবাসে না। আর আমরা নির্বাচন চাই কারণ জনগণ আমাদের সাথে আছে। তা আমি আর অন্য বক্তব্য দীর্ঘায়িত করব না। 31 দফার উপরে অনেক কথা বলা হয়েছে। মাহাদি আমিন বলেছেন, এর আগেও হয়তো অনেকে বলেছেন। শুধু একটা কথাই বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন নির্লোভ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন। আমরা যারা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাদেরকে সেই জিয়ার চরিত্র ধারণ করতে হবে। মানুষ নেতা বানায় মানুষের প্রয়োজনে শেখ মুজিবকে নেতা বানিয়েছিল, কিন্তু শেখ মুজিব মানুষের নেতা হতে পারে নাই বলেই তার ধ্বংস হয়েছে। আর মানুষের নেতা হিসাবে আবির্ভাব হয়েছিল শহীদ জিয়া, মানুষের নেত্রী হিসাবে আবির্ভাব হয়েছিল খালেদা জিয়ার। আমি ইনশাআল্লাহ পরিষ্কারভাবে আমরা বলতে পারি, শহীদ জিয়ার রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে, খালেদা জিয়ার রক্ত যে তারেক জিয়ার ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের অনেকেও কিন্তু বুঝতে পারছি না। অনেকের জন্য কিন্তু খালেদা জিয়ার দরজা এবং টেলিফোন বন্ধ হয়ে যাচ্ছে। পরিষ্কার মনে রাখতে হবে, তারেক রহমান বলেছেন দুর্নীতির সাথে কোনো আপোষ নাই, খারাপ কোন নেতা কর্মীর সাথে কোনো আপোষ নাই। কারণ দেশের জন্য প্রয়োজন হলো সাচ্চা দেশপ্রেমিক এবং নির্লোভ কর্মী এবং নেতা। তাই ভাইয়ের আমার, তার মানে এই না যে কর্মীরা না খেয়ে থাকবে। কর্মীরা দল ক্ষমতায় গেলে অবশ্যই আমাদের যে সমস্ত কর্মীরা ব্যবসা হারিয়েছেন, নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে ব্যবসা দেওয়া হবে। যারা চাকরি পান নাই তাদেরকে চাকরি দেওয়া হবে। কারণ এখানে অনেক প্রোগ্রাম আছে, অনেক কিছু আছে যেটা তারেক রহমান সাহেব অলরেডি চিন্তা করে রেখেছেন, যেগুলোতে দল উপকৃত হবে, দেশ উপকৃত হবে, কিন্তু ওই খাই মনোভাব থাকবে না। তাই ভাইয়ের আমার, আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে যারা সমবেত হয়েছেন আপনাদের আমাদের উপর নির্ভর করে। এবং আরেকটা কথা বলি ভাই, ওই চিন্তা করে না, নির্বাচন যে কোনো সময় হবে। কাজে এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আব্বাস ভাই এখানে আছে, আব্বাস ভাইকেও বলি যে আব্বাস ভাই খালি আপনি জিতলে হবে না, আমাদেরকেও চিন্তা করেন, আমাদেরও নির্বাচন করতে হবে। কাজে এটা পরিষ্কার কথা বলে যাই, এটা সবার জন্য দরকার, সবার জন্য। এখানেও আমরা সুষম বন্টন চাই। কি ভাই, আমরা চাই কিনা সুষম বন্টন?
সব কিছু আমরা সুষম বন্টন চাই। সেই কারণে বলবো নির্বাচন হবে, এখন থেকে প্রস্তুতি নেন, ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় প্রস্তুতি নেন, জনগণের কাছে যান এবং জনগণের কাছে আজকে 31 দফা উপস্থাপন করেন যে আমরা এটা লোক দেখানো না। এখন পর্যন্ত এই অন্য কোনো রাজনৈতিক দল সংস্কারের পক্ষে কোনো কথা বলছে? এই সরকার কোনো কিছু পরিষ্কার জানাইছে? জানায় নাই। তাই সরকারকে বলবো এই ষড়যন্ত্র চলছে, আপনি পারবেন না। আল্লাহর রাস্তায় একটা কাজ খালি তাড়াতাড়ি করেন, নির্বাচনটা যাতে ওই কালো টাকার মালিকরা না আইতে পারে, ওই ব্যবসায়ীদের পার্লামেন্ট যাতে না হয়, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে দেশটা ভালো চলবে ইনশাল্লাহ। আগামীতে অবশ্যই বিএনপির নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমার শহীদ জিয়া যেইভাবে দেশ গড়েছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের আস্থা নিয়ে দেশ পরিচালনা করেছেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সেইভাবে চলবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া কি বলেন, তার চেয়ে অনেক ভালো চলবে। আমাদের যে সম্পদ আছে, খালি যে লুটটা বন্ধ করতে পারি, চুরিটা বন্ধ করতে পারি, হাইজ্যাকটা বন্ধ করতে পারি, সুষম বন্টন করতে পারি, একজনে না খায় সবাইকে খাওয়াইতে পারি, তাহলে সব কিছু সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এই দোয়া আজকে আমরা করি। এবং আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ। আজকের কর্মশালার প্রধান অতিথির অনুমতি ক্রমে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মতিঝিল থানা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত 31 দফার কর্মশালার আজকের সভাপতি, সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, সংগ্রামী জননেতা রফিকুল আলম মজনু আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আমি নামাজ পড়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়তাবাদী শক্তির অন্যতম ধারক বাহক, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় যিনি এই 16টি বছর এদেশের মানুষকে, এই দলকে তিনি সুসংগঠিত করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের যেই 31 দফা, সেই কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের নেতা, আমাদের সকলের পরিচিত মুখ, বারবার যিনি কারাগারে যেতে হয়েছে, নির্যাতিত হয়েছেন, ঢাকার সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল আহ্বায়ক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, যিনি অত্যন্ত সুন্দরভাবে এই ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে আমাদেরকে এই 31 দফা বোঝার জন্য, জানার জন্য যিনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন, আমাদের সে প্রিয় নেতা ডক্টর মাহাদি আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক পরিচিত মুখ, সকলের অত্যন্ত প্রিয়, যিনি মির্জা আব্বাসের অনুপস্থিতিতে এই পুরা মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, এই পুরো এলাকায় যিনি নেতৃত্ব দিয়ে মানুষকে সুসংগঠিত করে রাখেন। যখনই মির্জা আব্বাস জেলে যান, তখন আমরা রাজপথে ভাবির নেতৃত্বে আগে এলাকার মানুষ
ঐক্যবদ্ধভাবে এই খুনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী মিসেস আফরোজা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক প্রিয় মুখ, যিনি সৌদবাগ খিলগাঁও এলাকা ছোটকাল থেকে রাজনীতি করেছেন, এই দলের কান্তি লগ্নে যাকে সকল সময় আমরা রাজপথে দেখেছি, আমার প্রিয় সেই সহযোদ্ধা হাবিবুর রশিদ হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সহযোদ্ধা বন্ধুরা, সামনে উপস্থিত আন্দোলন সংগ্রামের আমার অত্যন্ত প্রিয় ভাই ও বোনেরা, যারা দীর্ঘক্ষণ কষ্ট করে এই সংবাদ সংগ্রহ করছেন, সাংবাদিকবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা প্রিয় তানভীর আহমেদ রবিন সহ সকলকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমাদের আজকে যে 31 দফা, আমাদের আফরোজা আব্বাস তিনি 31 দফা পরে আপনাদেরকে শুনিয়েছেন। ডক্টর মাহাদি আমিন অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করেছেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই 31 দফা আপনারা শুনেছেন। আমি আশা করি অনেক কিছু আপনারা শিখেছেন। আমরা আশা করি আজকে এই 31 দফাকে আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফার যে সুফল, কেন 31 দফা তারেক রহমান ঘোষণা করেছেন, কেন 31 দফা এই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন, সেই বিষয়ে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে এটি আপনারা বিশ্লেষণ করবেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই রক্ত নির্যাতনের বিনিময়ে আজকে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং যে গণতন্ত্রকে আমরা আজকে অর্জন করেছি, সেই গণতন্ত্রকে আরো সুন্দরভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই দলের, আমাদের দলের যারা নেতাকর্মী আছেন, অনেক কষ্ট করছেন দীর্ঘদিন, যাতে আপনাদের কারণে আমাদের এই দলের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে আপনাদেরকে কাজ করার অনুরোধ করব। পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, আবার এই ফ্যাসিবাদদেরকে বাদ দিয়ে আবার কোনো নব্য ফ্যাসিবাদের বাংলাদেশের সৃষ্টি না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং মনে রাখ, সকলকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অত্যন্ত সুনামের সাথে আমাদের যারা এই দলের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমরা যাতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ। ওখানে একটা মাইক দাও। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন আজকের এই কর্মশালার প্রধান অতিথি, এই এলাকার মাটি মানুষের নেতা, আন্দোলন সংগ্রামের যার নেতৃত্বে এলাকার মানুষ রাজপথে সুসংগঠিত থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক সফল বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা আব্বাস এখন বক্তব্য রাখছেন।
যাবো মজনু এটা কারা কোন জায়গা মহিলারা এটা কোন জায়গা মহিলারা লোকজন আমাদের এলাকার লোকজন বুঝলে মহিলা সব জায়গায় আপনার মতিঝিল বলেন বলুন আপনি এলাকার মতিঝিলে সবাই বলুন এই ছেলেটা কে এই স্লোগান জানো এই বন্ধ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মশালার স্নেহস্পদ সভাপতি রফিকুল আলম মজনু, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনের এবং আমার সঙ্গে মঞ্চে যারা বসে আছেন তারা সকলেই আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, রাজপথের লড়াকু সৈনিক, যারা অনেকেই রাজপথের সম্মুখ সমরে প্রাণে বেঁচে গেছেন। আমার সেই সকল ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমি বেশিক্ষণ কথা বলবো না, সঙ্গত কারণেই। আসলে এটা বক্তৃতার মঞ্চ না, এটা হলো আমাদের ডক্টর মাহাদি আমিন সহ ওর মতো আরো কয়েকজন যারা ডক্টরেট খেতাব প্রাপ্ত এই ধরনের লোকদের এর বক্তৃতা দেওয়ার কথা। একটা বিষয় নিয়ে 31 দফা কর্মসূচি, 31 দফা কি, কেন, এটা একটা ব্যাখ্যা পরিপূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরার একটা নির্দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্টভাবে আমাদের দিয়েছেন এবং সেই অনুযায়ী আজকের এই কর্মসূচি। যদি জনসভা হতো তাহলে এই প্যান্ডেলও থাকতো না, আর চারিদিকের যে ব্যারিকেড এটাও থাকতো না। এটা জনসভা নয়। জনসভায় বক্তব্য দেওয়া হলো আমাদের কাজ, সেটা আমরা সামনে দেব, কিন্তু এটা হলো আমাদের এই যে মাহাদিদের কাজ। ওরা এগুলো বোঝায় এবং বুঝিয়েছে আপনাদেরকে। অনেকক্ষণ কথা বলেছি না আপনার সামনে, এই মাহাদি অনেকক্ষণ বলেছে, আপনারা বুঝেছেন, অনেকে বোঝেন নাই, অনেকে বুঝেছেন। যারা বুঝেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই তারা দয়া করে একটা করে লিফলেট নিয়ে যাবেন, পড়বেন, বোঝার চেষ্টা করবেন এবং দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে 19 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা একটি সমন্বিত একটি প্রতিফলন এই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। আজকে দেখেন, মানে বিএনপি যেটা বোঝে আজকে, পুরা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা বোঝে আগামী 3 দিন পরে বোঝে, কিন্তু বিএনপিটা আগে বুঝে ফেলে। তার প্রমাণ 1971-এ দেশবাসী স্বাধীনতা চেয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার কেউ ছিল না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 71-এ কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, নিজে দেশকে স্বাধীন করেছিলেন। এটা বিএনপি পেরেছে, মানে এটা জিয়া রহমান পেরেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৃষ্ট আজকের এই দল বিএনপি। সংস্কার, এই সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম শুরু করেছেন। ন্যায্য এবং ভালো একটি সংস্কার তিনি করেছিলেন। এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এরা হয়তো আপনারা জানেন না। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। বাকশাল করে
শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। পত্রিকা মাত্র 4টি, দল মাত্র 1টি, সেটা কি বাকশাল। অর্থাৎ তাদের সৃষ্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাকশাল। প্রিয় ভাইরা, এবং ওই বাকশালের কারণে হাসিনা রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। প্রথম সংস্কার করলেন, বাকশাল উঠিয়ে দিলেন, সর্বদলীয় রাজনীতি চালু করলেন, সকল পত্রপত্রিকা চালু করলেন। আমাদের সামনে আসছে কতগুলো মিডিয়া, মাশাআল্লাহ, অনেক, তাই না? আজকে যদি 4টি মিডিয়া থাকতো, তাহলে এরকম মাইক্রোফোন থাকতো, এই 4টি, একই ভাষায় সব জায়গায় বলা হতো। সব উঠিয়ে দিলেন, সংস্কার সাধন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জনগণকে কথা বলার অধিকার দিলেন, জনগণকে ভোট দেওয়ার অধিকার দিলেন। ভাই, সংস্কার হয় নাই? সংস্কার তো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন। উনি সংস্কার করেন না? সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই। আর যে সংস্কারগুলো করবেন, আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, ও তার থেকে পরিষ্কার হয়ে যাবে যে এই সংস্কার 2023 সালে 22-23-এ সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়, এই 31 দফা থেকে যা কিছু আছে নিয়ে যদি আপনারা করে ফেলেন ঝটপট, অসুবিধাটা কোথায়? কি এমন নতুন সংস্কার করবেন? হ্যাঁ, যদি নতুন সংস্কার করতে হয়, আমি একটা জিনিস বুঝি, আমারটাকে এখন আমার কথাকে অনেকে আবার একটু রাগ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নাই, যা বুঝি তাই বলি। কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা পার্ট বোধহয় বেরিয়েছে, কি এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যার কোনো কাম কাজ নাই, এগুলোতে সংস্কার করে দিচ্ছে। কাম পাইছে, দুনিয়ার দেশকে ভাগ করবে, 5টা-6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশে মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ! এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ সব সময় অত্যন্ত সচেতন, আবার অনেক অতিথিপরায়ণ, অনেক মহান বাংলাদেশের মানুষ, অনেক নরম দিলের মানুষ। আবার যখন শক্ত হয় তখন কিন্তু অনেক কঠিন হয়ে যায়। প্রিয় ভাইরা, বিএনপি যখন কথা বলে, আমরা যখন কথা বলি, এই যে সালাম বক্তৃতা দিল, নির্বাচনের কথা বলল, নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। কারণ কি জানেন? ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না? আপনি কে? আমি বা ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। যাদেরকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব, আমরা এটাও আশা করব যদি বিএনপি ক্ষমতা আসে, সকলে মিলে বিএনপি সমর্থন দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, একটা প্রসঙ্গে কথাটা সাংবাদিক ভাইয়েরা যদি লেখাতে স্পষ্ট হয় লিখবেন কিংবা বলবেন, সেটা হলো কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে, যেমন বলতেছে, কিছু আগে বলছে
সংস্কারের আগে কোনো নির্বাচন চাই হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনো রকম হবে না, কি বলে নির্বাচন হবে না। আরে ভাই কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন গণহত্যার বিচার, গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। ভাইরা, 2007 সালে আমার নামে, এই আমার স্ত্রী আফরোজা আব্বাসের নামে, আমার পরিবারের অনেক নামে মামলা হয়েছে 2007 সালে। সেই মামলায় আমরা সবাই জেল খেটেছি, পরিবারের সবাই অলমোস্ট। এছাড়া এই মঞ্চে যারা বুষ্ট আছেন এর মধ্যে বেশিরভাগ এখন পর্যন্ত মামলা খাওয়া। সামনে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ মামলা খাওয়া। বিচার কি হচ্ছে না? বিচার হচ্ছে, শেষও হচ্ছে, রায় হচ্ছে, খালাস পাচ্ছি। বিচার একটি প্রক্রিয়া যেটা চলমান, চলতে থাকবে। 2007 সালের মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটা মামলা রায় হয়েছে। গত পরশু আমাদের নেতা তারেক রহমানের কতটা মামলা রায় হয়েছে, মামলা 2007 সালের। ভাই, বিচার আশায় তো বসে থাকি, তাহলে তা নির্বাচন করতে হবে না। হয়তো হবে, আমরা কেউ দেখবো না, এই বিচারও দেখবো না, রায়ও দেখবো না, আর ভোটও দেখবো না। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দেই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। কারণ চুক্তির তারা কথা আছে, তাই না? তো একটা কথা আছে ভাই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। রাজনীতি নিজেই করবে। সুতরাং তাদের হাত দিয়ে দেশের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এই যে একটা কথা বললাম, এখন আপনারা বলবেন এই যে মির্জা আব্বাস কিংবা বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়, তাই না? দেখেন, ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেন। আবার এই দেশের লোকে বলতে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার একটা সরকার আসবে, আর তারা তাদের লাঠি ঘোরাবে, আমাদের তাদের লাঠি ঘোরাবে। এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইরা, এই কথা ভাববেন না কোনোদিন। সরকার যেই আসুক, সেই সরকার কখনোই দুর্বল হবে না। এই দেশের সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে। সুতরাং কোনো সরকারকে দুর্বল ভাববেন না, যেই আসুক। প্রিয় ভাইরা, সময় শেষ, মাগরিবের নামাজ সামনে। আমি পরিশেষে বলতে চাই, আজকের এখানে আমি যারা আসছি, একটু আসলে শরীরটা একটু ভালো না,
তারপরে বলবো আজকে যে এলাকায় গিয়ে বসে আছি আমার অত্যন্ত প্রিয় এলাকা। এই এলাকা থেকে এই মতিঝিল এলাকার এই যে আপনার মতিঝিল মাজারের সামনে যে রাস্তাটা, এই রাস্তায় দাঁড়িয়ে 1991 সালের সম্ভবত 6 অথবা 7 কিংবা 8 ডিসেম্বর সম্ভবত, আপনাদের অনেক কাছে ছবি থাকতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে পার্লামেন্টারি বোর্ড গঠিত হয় নাই, যখন বিএনপি নমিনেশন বোর্ড গঠিত হয় নাই, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে এই আমাকে এখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন মনোনয়নের। তা আমি এই জন্য সেই কারণেই সেই কৃতজ্ঞতা শুরু আপনাদের সামনে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে আসবেন এবং আশা করছি যার নির্দেশনায় আজকে আমাদের এই কর্মশালা, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, যেখানে যে অবস্থায় আছি, এবং আমরা এখান থেকেই ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করে এই সুন্দর বাংলাদেশকে গড়ার সুযোগ করে দেব দেশনেত্রী নেতা তারেক রহমানকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে আমাদের এলাকার মেহমান, আমি তার কোনো খোঁজখবর করতে পারি নাই। আমার ছোটো ভাই মাহাদি আমিন, আমি জানতাম না যে ওখানে আসবে, আমাকে বললে পরে হয়তো আমি একটু মেহমানদারি করতে পারতাম।